আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারী যশোরে যে মাহফিল করেছিলেন, সে মাহফিলে তিনি একটা কথা বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে বর্তমানে আপনারা জানেন বাংলাদেশে পুরো একটা অস্থিতিশীল এবং পরিস্থিতি খুব ঘোলাটে চলছে। তিনি একটা কথাই বলেছিলেন, এটা আপনারা সবাই জানেন, এখন দেশে এবং দেশের বাইরে প্রত্যেকটা লোকই জানেন। তিনি বলছিলেন যে, "একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বা রেডি হইতেছে।" এরকম কিছু তিনি বলছিলেন। যাই হোক, আপনাদেরকে সর্বপ্রথম বলি, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলব আজকে এবং মিজানুর রহমান আজহারীর সেই কথা নিয়ে পরিস্থিতি নিয়ে কথা বলব। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এবং জামাতের এগুলা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কথা বলব। তো সর্বপ্রথম বলি, আপনারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা প্রবাসীর আওয়াজ আমাদের এই চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো সর্বপ্রথম বলি, ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে, দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসার পরে আপনারা জানেন, ১ নাম্বার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন নোবেলজয়ী, তিনি একজন শিক্ষিত এবং তিনি একজন অনেক জ্ঞানের অধিকারী। তিনি সারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে তোলার জন্য তার সমস্ত দক্ষতা, অর্জন সবকিছুই তার আছে এবং সে করতেছে। এবং আপনারা জানেন ইউরোপ কান্ট্রিতে বড়, বড় দেশগুলা, বড়, বড় বিশ্ব নেতাদের সাথে তার ভালো একটা সুসম্পর্ক রয়ে গেছে। আ সেই জন্যই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এমন একটা কঠিন একটা অবস্থার মধ্যে বাংলাদেশটা টিকিয়ে রাখতেছে। এবং তার অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সার্বভৌমত্ব সবকিছুই আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের ভারতের সাথে যে একটা টানাপোড়েন, কঠিন একটা সময় ভারতের সাথে পার হচ্ছে। যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে যদি ক্ষমতা না থাকতো, তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো, তাহলে ভারত আরো কঠিন অবস্থা বাংলাদেশের সাথে করত। যাই হোক, আ এটা আপনারা সবাই জানেন বা বুঝেন, আমরাও জানি। তো যাই হোক, একটা কথা বলি, যারা বাংলাদেশের ভিতরে আছেন, বাংলাদেশে যারা সচরাচর সাধারণ জনগণ যারা হয়তো রাজনীতি করেন বা যারা বিশেষ করে এই রাজনীতিকের সাথে জড়িত বা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, তারা একমাত্র কিছু খোঁজখবর জানেন। আর বেশিরভাগ বাংলাদেশের শতকরা 80% মানুষ কি হচ্ছে বাংলাদেশ নিয়ে, গভীর ষড়যন্ত্র চলছে বা বহির্বিশ্বে কি আলাপ আলোচনা, কি কথাবার্তা চলছে, এটা কেউই জানে না। এটা একমাত্র যারা আমরা প্রবাসে আছি, আমরাই একমাত্র কইতে পারি, আমরা এটা জানি। তো যাই হোক, ১ নাম্বার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে, তিনি বর্তমান বাংলাদেশ দেশ চালার কারণে বাংলাদেশের দেশটা এখনো একটা স্থিতিশীলের মধ্যে আছে, একটা পরিস্থিতি ভালোর মধ্যে আছে। ২ নাম্বার হচ্ছে, আপনারা জানেন শেখ হাসিনার সরকার অবস্থায় যখন মিজানুর রহমান আজহারী বাংলাদেশে কোনো ওয়াজ করতে পারে নাই, ওয়াজ করার পর থেকে তার উপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। তিনি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ ছিলেন। দীর্ঘ প্রায় ৭ বৎসর পর তিনি যখন শেখ হাসিনা পতনের পরেই তিনি দেশে আসছেন। দেশে আসার পরে তার ১ম যে মাহফিল ছিল সেটা ছিল চট্টগ্রামে, ২য় মাহফিল তার যশোরে। তো যাই হোক, তিনি মাহফিলের মধ্যে যে কথাটা বলছিলেন, আপনারা জানেন ইসলামিক স্কলার, তিনি ভালো একজন বক্তা, তিনি একজন ইসলামিক অনেক একজন হক্কানি একজন আলেম হিসাবে সারা বাংলাদেশের যত ইয়াং জেনারেশন যারা আছে তাকে খুবই একটা পছন্দ করে ব্যক্তিগতভাবে। আমিও তাকে পছন্দ করি একজন আলেম হিসাবে। কারণ আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল বলছে, যদি আমাকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার ওয়ারিস যারা আছে, আলেম ওলামা আছে, তাদেরকে ভালোবাসো। তো সেই হিসাবে আমরা যেহেতু মুসলমান হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের একদিন মরতে হবে। হয়তো দেখা গেছে আজকে আমি যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা কিন্তু অনলাইনের মাধ্যমে থাকবে, আপনারা সবাই দেখবেন। দেখা গেছে আমি নাও থাকতে পারি। আমি হয়তো ১ ঘন্টা পরেও মারা যেতে পারি বা ১ দিন ২ দিন পর আমি যেকোনো সময় আমি মরতে পারি, বা আমার ২, ৪, ৫ বৎসর ১০ বৎসর পর আমার কিন্তু একটা স্থায়ী একটা টাইম আছে। কিন্তু এই অনলাইন জগতে কিন্তু আমার এই কথাগুলা থাকবে। তো এইজন্য বলছি যে অবশ্যই আমরা প্রত্যেকে চিন্তা ভাবনা করে, এদিকে অনেকে অনলাইন বা YouTube, Facebook বিভিন্নভাবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তারা কিন্তু মিথ্যা প্রচার অনবরত করে যাচ্ছেন। কিন্তু ভাই, এই মিথ্যা কথাগুলা কিন্তু আপনাদের থেকে যাবে। দেখা গেছে আপনি যদি মরে যান, আপনার মৃত্যু হওয়ার পর থেকে এই মিথ্যা কথার কারণে আপনি ওইখানে যেয়ে আপনার সাজা ভোগ করতে হবে। কি জন্য মিথ্যা বলছেন? যেটা সত্য আপনি এটা বলার চেষ্টা করবেন।
ঠিক আছে? তো যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, মিজানুর রহমান আজহারী তিনি একজন স্কলার, তিনি একজন ভালো বক্তা বা তিনি একজন অনেক ভালো মানের একজন আলেম, তাকে সবাই সম্মান করে। কিন্তু এই সম্মানী ব্যক্তি তিনি যদি এখানে ২টা পয়েন্ট আছে, ২টা ইস্যু আছে। একটা যদি সে যদি ১৮ কোটি মানুষের যদি মনের মানুষ বা যদি মানুষের শান্তি বাংলাদেশের চায়, তাহলে সে কারো বিরুদ্ধে কথা বলতে পারে না বা কারো নিয়ে এই ধরনের ইস্যু নিয়ে কথা তার বলা বা কাউকে এরকম দেখেন, মিজানুর রহমান আজহারী যে একটা কথা বলছেন, তার কথার উপরে ভিত্তি করে বাংলাদেশে আজকে বিভিন্ন রকমের অরাজকতা। বিএনপি বাংলাদেশের মধ্যে বিশাল বড় একটা দল। লক্ষ, লক্ষ তাদের নেতাকর্মী আছে। এর ফলে তো দেশের জনগণ, অনেক জনগণ সাধারণ পাবলিকও তো বিএনপির ভোটার বা বিএনপিকেও সাপোর্ট করে বা বিএনপির অনেক অ্যা এরকম লোক আছে। তো সেই দিকে চিন্তা-ভাবনা কইরা কিন্তু এই কথাটা তার যে বলা হইছে, কিন্তু কাকে উদ্দেশ্য কইরা বলা হইছে, এটা তিনি তো আর বিএনপির নাম বলে নাই। তবে এটা অনুমানে বোঝা যায় যে বিএনপিকে বলছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হইছে। যেহেতু বিএনপি বারবার নির্বাচনের কথা বলা হইতেছে, মানে কথায় আর বিএনপির পরিস্থিতি সব বরাবর হয়ে গেছে। কিন্তু এই কথাটা তার বলা কতটুক যুক্তিসঙ্গত, হয়তো অনেকে বলবেন যে আমি হয়তো মিজানুর রহমানের বিরুদ্ধে কথা বলতেছি। না ভাই, মিজানুর রহমানের বিরুদ্ধে কথা বলতেছি না। যেহেতু তিনি শান্তির বাণী প্রচার করতেছেন। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। শান্তি উনি চট্টগ্রামে সুন্দর বয়ান রাখছেন যে সবাইকে, যারা আছে শুধু একমাত্র স্বৈরাচারী সরকারের যারা আমডা-চামড়া যারা আছে তাদের বাদ দিয়ে বাংলাদেশের যত যারা এই ৫ই আগস্টে বা জুলাই আগস্টের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা জড়িত ছিলেন, দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকের সবাইকে তিনি ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। সবাই একতা থাকতে হবে। বিদেশের যত ষড়যন্ত্র আছে এগুলা থেকে যদি আমরা সবাই বাঁচতে চাই, তাহলে অবশ্যই ঐক্য থাকতে হবে। খুব সুন্দর কথা তিনি চট্টগ্রামে বলেছিলেন। কিন্তু দ্বিতীয়বার যশোরের যে জনসভা যে মাহফিল করলেন, ওই মাহফিলে যেয়ে তিনি একবারে ঘিয়ের মধ্যে তিনি বিষ ঢাইলা দিলেন। কি করলেন? এমন একটাই কথা বললেন, কথা বলার পর থেকে এখন আপনারা দেখেন সারা বাংলাদেশের মধ্যে শতকরা 40%, 45%, 60% মানুষ কিন্তু বিএনপিরে ভালোবাসে বা বিএনপি করে। বিএনপির নেতাকর্মীতে শুরু কইরা যারা বিএনপিকে সমর্থন করে, তারাও তো এখন মিজানুর রহমান আজহারীকে ঘৃণা করবে বা তাকে ভালো একটা নজরে দেখবে না। যেহেতু তিনি এমন একটা কথা বলছেন, তিনি হয়তো বলতে পারতেন। কারণ আমি একটা ছোট মানুষ, আমি আজকে যেই কথাগুলা বলতেছি হয়তো অনেকের গায়ে লাগবে বা অনেকে এটা চিন্তা-ভাবনা করবেন। চিন্তা-ভাবনা করে অবশ্যই মন্তব্য করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তিনি হয়তো বলতে পারতেন যে, "আপনারা অতীতে যা কিছু করছেন, এখন সবাই আমরা এক হয়ে চলাফেরা করব বা অতীতে আপনারা ঘুষ খাইছেন বা অতীতে দুর্নীতি করছেন, এইটা সেটা এখন আর চলবে না।" করতে পারতেন না। কথার অনেকগুলা ধারা আছেন। যেহেতু আমার থেকে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মিজানুর রহমান আজহারী, কিন্তু তিনি এই কথাটা বলতে পারতেন। ডাইরেক্ট একজনকে যেভাবে, একটা দলকে যেভাবে ডাইরেক্ট এভাবে ইঙ্গিত করে যেভাবে কথা বলছিলেন তিনি, যে একদল খেয়েছে, আরেক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা কিন্তু সত্যিকারই একজনের গায়ে লাগার, একটা দলের উপরে পড়ার কথা। আমার বিবেকে বা আমার মনে হয় আরকি। যাই হোক, এখনো মিজানুর রহমান আজহারী, আশা করি এটার কোনো আমি এরকম ব্যাখ্যা পাই নাই। উনি কি কারণে বলছে বা কি, তার এটা অবশ্যই জাতির কাছে ব্যাখ্যা করার দরকার বা এটা অবশ্যই বলার দরকার আছে। কেন এটা বলছেন? আর যদিও সেটা ভুলবশত বলে থাকেন, তাও এটা জাতির কাছে বলতে হবে বা বলার দরকার আমি মনে করি। আর বিএনপির উদ্দেশ্যে বলবো যে, আপনাদেরও অনেকটা এত কিছু আবার কইরা পারবেন না। কারণ মানুষের মধ্যে হয়তো ভুল ত্রুটি হয়েই থাকে। একটা কথা হয়তো বলছে, কিন্তু এটা নিয়ে এত জোরে সোরে আপনাদের বলার দরকার নেই। ঠিক আছে? এত কিছু অনেকে অনেক কিছু আপনাদেরকে বলবে। যেহেতু বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপির যারা নেতাকর্মী, যারা সিনিয়র নেতা যারা আপনারা আছেন, যারা নেতৃত্ব দিতেছেন, আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কথাবার্তা হিসাব করে বা অনেক মাপকাঠি দিয়ে আপনাদের কথা বলতে হবে। কারণ আপনাদেরও অনেক দোষ ত্রুটি আছে, অতীতে অনেক কিছু করছেন। যেহেতু আমি বিএনপি করি বা যাই করি, কিন্তু বিএনপি যে একদম দোয়া তুলসী পাতা তাও না। বিএনপির অনেক দোষ ত্রুটি আছে, এটা আমরা জানি। তো সেই ব্যাপারেই বিএনপিকেও অনেকে চিন্তা-ভাবনা করে। আর জামাতকে যেটা বলতেছি, জামাত বাংলাদেশের মধ্যে একজন ভালো, জামাতের কোনো দুর্নীতি নেই। জামাত ইসলামিক একটা দল। তাকেও পছন্দ করি, ভালো জানি বা তার কথাবার্তা ৫ই আগস্টের পর থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বিভিন্ন জায়গায় যে কথাগুলা বলতেছেন, মানবতার কথা বলতেছেন, খুব সুন্দর কথা তিনি বলতেছেন জাতির জন্য। বাংলাদেশে আপামর জনতার মন একটা কেড়ে নিয়েছেন। সবাই তাকে পছন্দ করে, সবাই জামাতকে ভোট দিবে। কিন্তু ভাই একটা কথা বলি, জামাতকে ভোট দিবেন মানে কি জানেন? আপনারা বাংলাদেশটাকে ফিলিস্তিন বানায় দিবেন।
ফিলিস্তিন বানাই দিবেন কেন বলছি আপনারা জানেন? হয়তো আপনারা এটা ব্যাখ্যা করবেন বা হয়তো বলবেন যে আমি জামাতের বিরুদ্ধে কথা বলতেছি। না ভাইয়া, জামাতের বিরুদ্ধে আমি কথা বলতেছি না। আমি যেটা সত্যি কথা, কারণ আপনারা বহির্বিশ্বে চিন্তা ভাবনা করবেন। জামাত যখন বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, যাওয়ার পর থেকে তখন আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত কিন্তু আমাদের চরম শত্রু। আপনার স্বাধীনের পর থেকে ১৯৭১ সাল থেকে আজকে দীর্ঘ ৫৩ বৎসর বাংলাদেশের সাথে ভারত সবসময় আমাদের সাথে শত্রুতামি বা শোষণ করে আসছে। এইটা নতুন করে আর কিছু বলার নেই। আপনারা অবশ্যই এটা জানেন। তো সেই ভারতই কি করবে? তখন বিশ্বের কাছে বলবে, ওই যে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় গেছে, জামাত ক্ষমতায় গেছে, জঙ্গিবাদীরা ক্ষমতায় গেছে। এই সুযোগটা কি করবে? কাজে লাগাইব যুক্তরাষ্ট্র, আমেরিকা, জাতিসংঘ, এই বিভিন্ন জায়গায় বাংলাদেশের যেইকোনো একটা ছোটখাটো ইস্যু নিয়ে এটা বড় একটা ধারণ করবে। করার পরে তখন কি করবে? যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ ওরাও কিন্তু যখন দেখবে যে বাংলাদেশ তালেবানের মতন বা তালেবানের ট্যাগ লাগাই দিব বা ফিলিস্তিনের মতন এরকম জঙ্গি গোষ্ঠী বানাই দিব বা বিভিন্ন রকমের এইরকম দিয়া ট্যাগ বানাইয়া লাগাইয়া দিয়া পরে কি করব? ভারতের সাথে একটা দ্বন্দ্ব লাগাই দিয়া। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে একটা বাংলাদেশ একটা ছায়া হিসেবে আছে। জাতিসংঘ হইতে শুরু করে যুক্তরাষ্ট্র সবাই কিন্তু চিন্তা ভাবনা করে যে বাংলাদেশের বর্তমানে ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশ চালাইতেছে। এইজন্য বেশি একটা বিশ্বাস করত না। যখন জামাত ক্ষমতায় আসবে তখন কিন্তু ওইখানে জাতিসংঘ বলবে, আমেরিকা বলবে যে ঠিকই আছে, জামাত ইসলাম যেহেতু ক্ষমতায়, তাহলে বাংলাদেশের জঙ্গি উদ্ঘাটন হচ্ছে, জঙ্গি তৎপরতা চলছে বা জঙ্গি কাজ চলছে। কোনো জায়গায় ছোটখাটো ইস্যু হইল, যেই কোনো জায়গায় ছোটখাটো যেকোনো একটা ইস্যু হবে, দেখবেন যে এটা বড় আকারে বিশ্ব মিডিয়ার মধ্যে এটা চলে যাইব। তখন কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইব। বাংলাদেশের উপরে সারা বিশ্ব থেকে একটা কি আসবে? চাপ আসবে। তো যাই হোক, এইটাও যাতে না হয়। জামাতে ইসলাম ক্ষমতায় আসবে ঠিক আছে, বিএনপির হাত ধরেই জামাত সংসদে আসবে, দেশ চালাইব। বিএনপি ক্ষমতায় আসলে কি হবে? বিশ্বে তারা ইন্ডিয়া হইতে শুরু করে তারপরে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ সবার সাথে তারা একটা ঐক্যমত বা তাল মিলিয়ে তারা দেশটার একটা কন্ট্রোল করতে পারবে। বিএনপি ক্ষমতায় আইলে কখনো কইব না যে মৌলবাদীরা বা এই করছে, সেই করছে, জঙ্গি উদ্ঘাটন করছে, এটা বলার সাহস পাইব না। কারণ তাদের সব দেশে মোটামুটি নেটওয়ার্ক আছে বা তারা এটা কন্ট্রোল করতে পারবে। তো সব মিলিয়ে আপনার দেখতে হইব যে দেশ সামনে ভবিষ্যতে দেশটা কিভাবে ভালোভাবে চলতে পারে, দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা থাকে, কিভাবে সার্বভৌমত্ব টিকে থাকে, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সব দিক দিয়া বিবেক বিবেচনা করতে হবে। কারণ বর্তমানে বিবেকটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। কারণ আপনাদের বিবেকটাই মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ সামনে এগিয়ে যাবে। আপনি একটা ফ্যামিলিতে আপনি যদি সিদ্ধান্ত ভুল নেন, তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে যাব। ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। বর্তমানে দেশের জনগণ, আপনি ১৮ কোটি মানুষকে বলছি, আপনারা যদি সিদ্ধান্ত নিতে এখন ভুল করেন, যদি সঠিক সিদ্ধান্ত আপনারা না নিতে পারেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব প্লাস বাংলাদেশ নিয়ে অনেকটা ষড়যন্ত্র বা অনেক সমস্যার সম্মুখীন হবে। তো সুতরাং আপনারা অবশ্যই এদিকে চিন্তা ভাবনা কইরা আগামীতে একটা নির্বাচন আসবে, নির্বাচনে আপনারা সঠিক ভোট দিবেন বা সবাই একতাভাবে থাকবেন। এই সমস্ত দ্বন্দ্ব, বিদ্বন্দ্ব আর এই কে কি কইল না কইল এইটা সেইটা সবাইকে সাথ দেওয়ার দরকার আছে। কারণ এত কঠিন হওয়ার দরকার নাই। একদম অ্যাকশন পরিস্থিতি একটু হইলে অতীতে যেভাবে চলছে ওইভাবেই যদি আপনারা একজনের উপরে একজনে ক্ষোভ ঝাড়েন, একজনের উপরে একজনে ক্ষিপ্ত থাকেন, এই ক্ষিপ্তই কিন্তু এগুলা বাংলাদেশের জন্য বা আমাদের জাতির জন্য কিন্তু ধ্বংসের একটা ধারপ্রান্তে নিয়ে যাবে। তো সুতরাং সবাই মন উজাড় করে দেন, উজাড় করে দিয়ে কারো প্রতি কারো ক্ষোভ না রাইখা দেশের প্রতি মায়া রাখেন, দেশের মানুষের প্রতি মায়া রাখেন এবং বর্তমানে বাংলাদেশের যে দুর্নীতি এখনো কিন্তু চলছে। এখনো জায়গায় যারা মাশাআল্লাহ দিলে বিভিন্ন রকমের সরকারি চাকরিতে ভূমি অফিস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যেভাবে দুর্নীতি চলছে, এখনো ওই অতীতে যেভাবে কইরা আসছে, কিছু দুর্নীতি করতেছে, এটা একদম হালাল মনে কইরা যে এটা ১০০% হালাল। এদিক দিয়া দুর্নীতি করতেছে, ঘুষ খাইতেছে, ওদিক দিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, কপালের মধ্যে কালা দাগ পইড়া গেছে গা। এই ধরনের বহুত হাজার লোক বাংলাদেশে আছে। কত সুন্দর লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি গায়ে দিয়া অফিসের মধ্যে বইসা বড় অফিসাররা কি করতেছে? ঘুষ খাইয়া যাইয়া ওদিকে যাইয়া করতেছে, নামাজ পড়তেছে। আপনাদের কি আল্লাহ বিবেক দেয় নাই? আপনারা কি বুঝতেছেন না আপনারা এদিকে হারাম খাইতেছেন না হালাল খাইতেছেন? আর এইভাবে দুর্নীতি কইরা লক্ষ টাকা আপনারা বিল্ডিং, গাড়ি-বাড়ি করতেছেন। আর সাধারণ মানুষকে আপনারা রাস্তায় নামাইতেছেন। এগুলা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হইব। তো যাই হোক, এটাও আপনারা চিন্তা বিবেচনা করবেন এবং আল্লাহ পাক যেন আপনাদেরকে এই হেদায়েত দান করে, যারা বাংলাদেশের সরকারি চাকরির মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে আছেন, এগুলা যাতে আপনারা সঠিকভাবে দুর্নীতি আর কইরেন না। যা করছেন দেশটারে একটু শান্তি দেন, দেশের মানুষকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করেন।
তো দর্শক, যদি আমার এই কথাগুলো, আজকের কথাগুলা যদি আপনাদের ভালো লাগে, আর আপনারা সবাই অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। কেউই আপনারা এই কারো প্রতি ক্ষিপ্ত বা কারো প্রতি রাগ, গোস্সা এগুলা না করে, দেশের প্রতি কোনো ইয়ে না করে, আপনারা অবশ্যই দেশে এবং দেশের বাইরে, আমরা প্রবাসে আমরা সবসময় দেশকে অনেক ভালোবাসি। যারা প্রবাসে আছি একমাত্র তারাই বলতে পারবো যে আমরা দেশকে কত ভালোবাসি। আমরা সবসময় দেশের প্রতি আমাদের নজর, খেয়াল সবকিছু ভালো-মন্দ নিয়ে আমরা সবসময় কথা বলি, বা আমরা দেশের প্রতি আমরা খেয়াল রাখি। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।